দেখুন, মানুষের একটা বিরাট রাগ আছে, একটা জনরোষ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এই ব্যক্তি আক্রমণ, এই ভাষা সন্ত্রাস, ডিজে বাজাবো, বিরোধীদের জন্য চুল্লি তৈরি করবো, এই কথাগুলো না মানুষ ভালোভাবে নেয়। যে ছেলেপুলেগুলো অ্যারেস্ট হয়েছে, সেই ছেলেপুলেগুলো দেখা যাচ্ছে সবই ওই চৌঠা মে বেলা 12টার পর স্বঘোষিত বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে কিন্তু গতকাল প্রাণঘাতী হামলা হয়েছে। টিভির পর্দায় সবাই দেখেছে হলুদ টি শার্ট পরা ছেলেটা যেভাবে পাথরটা ছুঁড়েছে, ওটা যদি হেলমেটটা না থাকতো তাহলে মারাও যেতে পারতো অভিষেক ব্যানার্জি। শ্রমিকবাবু একটা কথা খুব ভালো কথা বলেছেন যে আমরা সংযত বলেই এখনো তৃণমূল অক্ষত। কথাটা একদম ঠিক। এই যে এখনো বিরোধীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেটা বিজেপির কেউ করছে না। আমি আপনার ক্যামেরার সামনে বলছি, বিজেপি করছে না। এটা হচ্ছে 4 তারিখের পর যেগুলো স্বঘোষিত বিজেপি হয়েছে, তৎকাল বিজেপি, তাদের বিজেপি নিচ্ছে না দলে। তাই বিজেপির কাছে নম্বর বাড়ানোর জন্য এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। তৃণমূলের তো আজকের দিনে 42টা সাংসদ, 80 জন বিধায়ক আছে। আমি কর্মীদের কথা ছেড়ে দিলাম, কর্মীরা মার খেয়েছে, ভয় আছে, কর্মীরা বাড়ি ছাড়া বাড়ি ফেরত এসছে, তারা ঝামেলা নিতে চায় না। জয়ী বিধায়কগুলো কোথায়? জয়ী বিধায়কগুলো কোথায়? যারা যুব নেতারা তারা কোথায় গেল? তাদেরকে তো দেখা যাচ্ছে না। তাদের কি ফেসবুকেও কিছু দেখছেন? আমি জানি না। আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, আমাকে দল তাড়িয়ে দিয়েছে। আমার দল না তাড়ালে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমায় অ্যাপোলোতেও দেখতে পারতেন, বেলভিউতেও দেখতে পারতেন। আমাকে তৃণমূল ডাকলেও আর ফেরত যাবো না তৃণমূল। আপনার বস আপনার উপরে চেঁচিয়ে দিল, আপনি ধরুন কালীঘাটের উপর দিয়ে যাচ্ছেন, ধর স্কুটিটা থামিয়ে একটু অভিষেক ব্যানার্জি বাড়ির সামনে 4 বার চোর 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 স্লোগান দিয়েছে। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, ওয়াইফ তার 4টে মেয়ে বন্ধুকে নিয়ে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে চোর চোর স্লোগান দিচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়েছে। মমতাদির বাড়িতে তো বিধায়ক যাচ্ছে না। বিধানসভায় যখন তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে তখন 80 জনের মধ্যে 30 জন, বাকি 50 জন অ্যাবসেন্ট। টলিপাড়ার তৃণমূলের সাংসদরা তো বলছে আমি সিনেমা করতে চাই। কেউ আর রুদ্রনীল হতে চাইছে না, 5 বছরে 70 দিন কাজ করবে। চরম রাগ কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বাংলার মানুষের, সাধারণ মানুষ এবং অদ্ভুতভাবে অরাজনৈতিক মানুষের মনে ঢুকে গেছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সোনারপুরে গেছিলেন নিহত পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে তাকে একেবারে চোর চোর স্লোগান থেকে আক্রান্ত হলেন তিনি, ডিম থেকে পাথর ছোড়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে স্পট ডেথ হয়ে যেতে পারতেন। এই যে ঘটনা, এই ঘটনা কিভাবে বহিঃপ্রকাশ কেন হলো? দেখুন, মানুষের একটা বিরাট রাগ আছে, একটা জনরোষ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এটা তো মেনে নিতে হবে, কারণ আমরা দেখেছি এতদিন তার বাড়ির বাইরে কি ঘটনা ঘটছে। সেখানে দাঁড়িয়ে মানুষের রাগ তার উপরে আছড়ে পড়েছে। যে ছেলেপুলেগুলো অ্যারেস্ট হয়েছে, সেই ছেলেপুলেগুলো দেখা যাচ্ছে সবই ওই চৌঠা মে বেলা 12টার পর স্বঘোষিত বিজেপি, মানে তৃণমূল করতো এরা। এরা এখন বিজেপির কাছে নম্বর পাওয়ার জন্য নিজেদের নেতাদেরই আক্রমণ করছে। বাট এটা ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে কিন্তু গতকাল প্রাণঘাতী হামলা হয়েছে। টিভির পর্দায় সবাই দেখেছে হলুদ টি শার্ট পরা ছেলেটা যেভাবে পাথরটা ছুঁড়েছে, ওটা যদি হেলমেটটা না থাকতো তাহলে মারাও যেতে পারতো অভিষেক ব্যানার্জি। তো সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং অভিষেক ব্যানার্জির নামটাকে যদি আপনি সাইড করে দেন, একটা সাংসদের সাথে এই ঘটনা কিন্তু ঘটতে পারে না গণতান্ত্রিক রাজনীতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথেও সেই ঘটনাই আজকে ঘটেছে, 2 জন সাংসদ আক্রান্ত। কিন্তু আমি দুটো কথা আমার বলার আছে, একটা বিজেপিকে, একটা তৃণমূল কংগ্রেসকে। বিজেপির কাছে আমার বক্তব্য যে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী নন, তিনি তৃণমূলেরও মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেস সিপিএম আইএসএফেরও মুখ্যমন্ত্রী, আমার তোমার সবার মুখ্যমন্ত্রী। তো এখন যেহেতু বিজেপি শাসক দলে, মুখ্যমন্ত্রীকেই কিন্তু বিরোধী দলের নেতাদের, বিরোধী দলের কর্মীদের সুরক্ষা দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভয়ে আউট, ভরসা ইন। আর তার কথায় ভরসা করে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে বিজেপিকে। শ্রমিকবাবু একটা কথা খুব ভালো কথা বলেছেন যে আমরা সংযত বলেই এখনো তৃণমূল অক্ষত। কথাটা একদম ঠিক। ভোট পরবর্তী হিংসাকে কড়া হাতে যেভাবে বিজেপি দমন করেছে, তার জন্য আমি একবার নয় বারংবার সাধুবাদ জানিয়েছি বিজেপিকে। নইলে এখন হাজার হাজার তৃণমূল কর্মী খুন হয়ে যেত। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূলের ছেলেদের বিজেপিতে নেওয়া মানেই তৃণমূলীকরণ নয়। তৃণমূলের কালচারটাও যদি বিজেপিতে চলে যায়, তৃণমূলের সংস্কৃতিটাও যদি বিজেপিতে চলে যায়, তাহলেও কিন্তু বিজেপি তৃণমূলীকরণ হয়ে যায়। এই যে হিংসা হচ্ছে, এই যে আবার একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, যে বিরোধী দলের নেতারা নামলেই তাদের ওপর হামলা হবে, ইঁট ছোড়া হবে, ডিম ছোড়া হবে, মারা হবে, কাটা হবে, এটাও কিন্তু আবার সেই ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।
বাংলার মানুষ কিন্তু এই হিংসা, এই ভয়ের পরিবেশ চায়নি, সেই জন্যই পরিবর্তন করেছে বাংলায়। তাই আমার অনুরোধ রইল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দল বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে, যে আপনারা বিরোধীদের ওপরে যে হিংসা হচ্ছে, বিরোধীদের ওপরে যে আক্রমণ হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে মানুষের রাগ ক্ষোভ জমে আছে। যখন খগেন মুর্মুরও মুখ ফাটিয়ে দিয়েছিল তখন আমি তৃণমূলের মুখপাত্র হিসেবে বলেছিলাম জনরোষ। যখন শুভেন্দু অধিকারীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল তখন আমরাই বলেছিলাম জনরোষ। যখন শ্রমিকবাবুর ওপর আক্রমণ হয়েছিল আমরাই বলেছিলাম জনরোষ। এখন পলিটিক্যাল ন্যারেটিভে বিজেপিও বলছে জনরোষ। আমি রাজনৈতিক আঁকচাচিতে যেতে চাই না, কিন্তু বিজেপি এখন ক্ষমতায়, তাই দায়িত্বটা বিজেপিকেই নিতে হবে বিরোধী দলের নেতাদের সুরক্ষা দেওয়ার জন্য। কারণ এই ভয়ের পরিস্থিতি, এই হিংসা যদি চলতে থাকে তাহলে বাংলার মানুষই তো বলবে যে তাহলে আর ভয়টা আউট হলো কী করে, আর ভরসা ইন হলো কী করে। আমরা তো এই ভয়ের পরিবেশ, এই হিংসা চাইনি বলেই বিজেপিকে এনেছি। তাই আমি আবারও অনুরোধ করব, যেভাবে আপনারা ভোট পরবর্তী হিংসাকে দমন করেছেন, বিরোধীদের ওপরে এই আক্রমণ, এটাকেও একটু দমন করতে হবে। যারা খগেন মুর্মু একটা মন্তব্য করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ঘুরছেন। কারণ আমরা দেখলাম হাসপাতাল থেকে একেবারে সরাসরি যে মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে বেসরকারি হাসপাতালগুলি, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেভাবে তিনি মানে চোট পাননি এবং তাতে কোনো গ্যাসের কোনো ওষুধ বা সেলাইন দেওয়া হয়েছে এবং বাড়িতে মানে ভর্তি নেওয়া হয়নি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিচ্ছিলেন, হাসপাতালের যিনি সিইও ছিলেন তাকে ধমক দিচ্ছিলেন, একটা ভিডিও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে খগেন মুর্মু দাবি করছেন তার যখন চোট হয়েছিল এবং দেখেছেন রক্তাক্ত অবস্থায় তিনি ছিলেন, তাকে বলা হয়েছিল যে একদম সামান্য চোট পেয়েছেন, এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এই বিষয়টি একটা মানে বর্তমানে একটা চর্চা চলছে। দেখুন, দুটো কথা, এর মধ্যে দুটো উত্তর আছে। প্রথম কথাটা হচ্ছে যে এতদিন যে গান্ধী পলিসি বিজেপি দেখিয়েছে, যে বিরোধী নেতাদের মারবো না, কাটবো না, যারা চুরি দুর্নীতি করেছে তারা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বিরোধী নেতাদের বা তৃণমূলের নেতাকর্মীদের মারা হবে না, কাটা হবে না, ইত্যাদি ইত্যাদি, এইটাই কিন্তু বাংলার মানুষ চেয়েছে। এই পরিবর্তনটাই বাংলার মানুষ চেয়েছে, যেটা বিজেপি করে দেখিয়েছে, এটা নিয়ে বলার কোনো জায়গা নেই, করে দেখিয়েছে তারা। কিন্তু এখন যদি হঠাৎ করে সেই গান্ধী পলিসি থেকে যদি চোখের বদলা চোখে চলে যায়, তাহলে বাংলার মানুষ কিন্তু এই পরিবর্তন চায়নি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা গতকাল করেছেন, যদি সেই অভিযোগের মধ্যে সততা থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ। আজকে কেউ যদি আহত হয়, কেউ যদি মাথায় চোট নিয়ে বা কেউ যদি মার খেয়ে কেউ যদি হাসপাতালে যায়, ডাক্তার বা হাসপাতাল কিন্তু তার চিকিৎসা করতে বাধ্য, এটা তাদের ধর্ম। সেখানে কিন্তু কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন পলিটিক্যাল পার্টি করে সেটা দেখা উচিত নয়। আবার উল্টো দিকে কেউ যদি রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো চোট না থাকা সত্ত্বেও অ্যাডমিশন, জোর করে অ্যাডমিশন নিয়ে একটা রাজনৈতিক আবহাওয়া তৈরি করতে চায়, সেটাও অনৈতিক, সেটাও হওয়া উচিত না। সত্যি মিথ্যে কী সেটা অ্যাপোলো আর বেলভিউর ডাক্তারবাবুরা জানে, এই দুটো হাসপাতালে সিইওরা জানে। আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যেরকম একটা ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, মমতাদি ধমক দিচ্ছেন ওই ট্যান্ডন সাহেবকে বেলভিউর ভেতরে, ঠিক একইভাবে অ্যাপোলো বা বেলভিউরও একটা প্রেসক্রিপশান আমরা দেখেছি যেখানে প্যান40 লেখা আছে। আবার আরেকটা প্রেসক্রিপশানও এখন ভাইরাল হচ্ছে যেখানে সিটি স্ক্যান করতে বলা হয়েছে, এক্স রে করতে বলা হয়েছে, অনেক ইনজেকশন দিতে বলা হয়েছে, সেগুলো আছে। কোনটা সত্যি মিথ্যে আমি জানি না, কারণ দেখুন আমার গায়ে এখন কোনো রাজনীতির রং নেই। আমি বলবো মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে যদি সেটা সত্যি হয় তাহলে অন্যায় হয়েছে, গুরুতর অন্যায় এটা। আর মানে তাহলে তো যে ডাক্তারবাবুরা এই কাজ করেছে তাদের লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, কারণ তারা সেটা করতে পারে না। মানে আপনার কাছে যদি একটা মাওবাদীও আসে তাহলেও আপনাকে চিকিৎসা করতে হবে, মানে সেটাই তো বলছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি হয় তাহলে ডাক্তাররা যে হিপোক্রেটিক ওথ নেয়, মানে আমার বাবা ডাক্তার ছিলেন, আমার মা ডাক্তার ছিলেন, আমার ভাইও ডাক্তার, হিপোক্রেটিক ওথে যদি একটা মাওবাদীও আপনার কাছে আসে, আপনাকে আগে চিকিৎসা করতে হবে, তারপরে আপনি পুলিশকে ফোন করুন, এটা নিয়ম, ধর্ম। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সত্যতা থাকে তাহলে তো এটা গুরুতর অপরাধ, অপরাধ, অন্যায় ফন্যায় না, অপরাধ। আর যদি পুরোটাই, যেটা অন্যদিকে বিজেপি যেটা বলছে, ডাক্তারবাবুরা তো এখনও কিছু বলেননি, আমি কোথাও দেখিনি, বিরোধীরা যেটা, বিজেপি যেটা বলছে, যদি সেটা সত্যি হয়ে থাকে যে চোট লাগেনি কিন্তু অ্যাডমিট হয়ে একটা রাজনৈতিক আবহাওয়া
তৈরি করার চেষ্টা হচ্ছে, তাহলে সেটাও অন্যায়। আরও একটা বিষয় আসছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে সিআইডি গেছিল গতকাল, এবং আগামীকাল অর্থাৎ সোমবারে সিআইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সিআইডি দপ্তরে যাবে, ভবানী ভবনে যেতে বলা হয়েছে, নোটিশ দেওয়া হচ্ছে সই যে বিষয়টা নিয়ে একটা বিধানসভার সই জালিয়াতি নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে অনেকে আবার এইটাও বলছে যে সেটা এড়িয়ে যাওয়ার জন্যই হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করার জন্য বিষয়টা। না দেখুন, প্রথমে সিআইডি তদন্তের কথা বলি, তারপর আপনার উত্তরটা দিচ্ছি। সিআইডি যে কারণে তদন্ত হচ্ছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না, মানে আমার বোঝার ঊর্ধ্বে চলে গেছে। সিআইডি তদন্ত করছে কারণ বিধানসভার সেক্রেটারি এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভা স্পিকার এই তদন্তটা ইনিশিয়েট করেছেন, কমপ্লেন করেছেন। কি কমপ্লেন? যে বিরোধী দলনেতার পক্ষে যে সইগুলো জমা পড়েছে সেই সইগুলো নাকি জালি। মানে অত্যন্ত গুরুতর অভিযোগ এটা। আমি তো এটাই উঠতে পারছি না যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর তৃণমূলে 80টা বিধায়ক, তৃণমূল কংগ্রেস 80 জন বিধায়ককে জিজ্ঞেস করবে তোমরা কাকে বিরোধী দলনেতা হিসেবে চাও, তারা একটা নাম বলবে বা দুটো নাম বলবে বা তিনটে নাম বলবে, তার মধ্যে যার পক্ষে বেশি জন বিধায়ক সেই বিরোধী দলনেতা হবে। কিন্তু আমার মনে হচ্ছে যেটা এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানেও সেই পুরনো তৃণমূলের থ্রেট কালচার চলেছে। মানে বিধায়কদের সাথে কথা না বলেই একজনের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা হিসেবে। আমি তো দেখলাম তৃণমূলের একজন জয়ী বিধায়ক, ক্যানিং পূর্বের সম্ভবত বাহারুল, সে বলছে আমি তো যাইনি, আমি বাড়িতে বসেছিলাম, তাহলে আমার সইটা কে করলো? তো এইটা করার কি দরকার পড়লো সেটাই তো আমি বুঝতে পারছি না, কেনই বা দরকার পড়লো? শোভনদেব বাবু না হয়ে যদি বিধায়কদের সম্মতি নিয়ে অন্য কেউ হতো তাহলে তাকে করতো। এটা তো হচ্ছে মানে ওই বাঁশ তুই থাকবি কেন ঝাড়ে, ওই রকম একটা ব্যাপার। মানে অদ্ভুত ব্যাপার, মানে কোনো কাজ নেই, কর্ম নেই, জোর জবস্তি একটা ঝামেলা নিজের ঘাড়ে টেনে আনা। আর রইল সিআইডি তদন্ত অ্যাভয়েড করার জন্য অভিষেক ব্যানার্জি নাটকটা করছেন, আমি এটা মানি না। তার কারণ হচ্ছে সিআইডি তদন্ত অ্যাভয়েড যদি ওনাকে করতে হতো, ওনার একটা বড় লিগ্যাল টিম আছে, সেই লিগ্যাল টিম গিয়ে যে কোনো একটা কারণে হাইকোর্টে মুভমেন্ট করলেই হাইকোর্ট বলতো কালকে যাবেন না 10 দিন বাদে যাবেন। এটা খুব একটা বড় ব্যাপার না। অভিষেক ব্যানার্জি নাটক করছেন সিআইডি তদন্ত এড়ানোর জন্য, এটা আমি বিশ্বাস করি না। কারণ বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, কখনো উনি গেছেন, কখনো উনি যাননি, কিন্তু তারপরে তিনি গিয়ে তো সেই তদন্তগুলো ফেস করেছেন। তো আমার মনে হয় সেটা বলাটা একটু বাড়াবাড়ি হচ্ছে। যারা অ্যারেস্ট হয়েছে গতকাল থেকে 5 থেকে 7 জন মতো গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গতকালের ঘটনায়, তারা প্রত্যেকেই, স্থানীয়রা বলছে তারা প্রত্যেকেই সোনারপুরের যিনি আগের বিধায়ক ছিলেন দক্ষিণের, লাভলি মৈত্রীর ঘনিষ্ঠ, তার সঙ্গেই দল করতেন তৃণমূলের তারা, এমনটা দাবি করা হচ্ছে। মানে সেই একই বিষয়, 4 তারিখের রেজাল্টের পরে যারা তৃণমূল থেকে বিজেপি এলেন তারাই এগুলো করছে। আমি তো বলছি তো, এই যে এখনো বিরোধীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেটা বিজেপির কেউ করছে না। আমি আপনার ক্যামেরার সামনে বলছি, বিজেপি করছে না। এটা হচ্ছে 4 তারিখের পর যেগুলো স্বঘোষিত বিজেপি হয়েছে, তৎকাল বিজেপি, তাদের বিজেপি নিচ্ছে না দলে, তাই বিজেপির কাছে নম্বর বাড়ানোর জন্য এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও কমপ্লেন করেনি পুলিশে, যে যারা অ্যারেস্ট হয়েছে তারা হচ্ছে সোনারপুর থানা একটা সুমোটো কমপ্লেন নিয়েছে, তার ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছে। আর যে কটা 5টা 6টা যে ছেলে অ্যারেস্ট হয়েছে সব কটাই তো তৃণমূল করতো 4 তারিখ দুপুর 12টা অবধি। আর এরাই তো বসেছিল যে যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে বিজেপির কর্মীদের মারত। এখন এরাই বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর জন্য নিজের নেতাকে আক্রমণ করছে, এর মধ্যে কোনো ভুল নেই। তো আমি আবারও বাংলার মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দল বিজেপির সভাপতি শ্রমিকবাবুকে অনুরোধ করব যে এই তৎকাল বিজেপি যারা আপনাদের নাম খারাপ করছে, আপনারা বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন, আর তার মধ্যে এক বালতি দুধে 1 ফোঁটা করে চুন ফেলে দিচ্ছে যারা, এদেরকে অ্যারেস্ট করান, এইগুলোকে অবিলম্বে অ্যারেস্ট করান। আর আপনারা এখন ক্ষমতায় আছে, বাঙালি বুক ভরা আশা নিয়ে আপনাদের ভোট দিয়েছে, আপনাদেরই সুরক্ষা দিতে হবে বিরোধী দলকে। 2রা জুন আমার কাছে যতদূর খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন, তার সুরক্ষা কে দেবে? শুভেন্দুবাবুকেই দিতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকেই দিতে হবে, আর বিজেপিকেই দিতে হবে। আজকে যদি মমতাদির গায়ের ওপরে এরকম আক্রমণ হয় তখন তো একটা হুলস্থুল কাণ্ড লাগবে। মানে সম্ভাবনা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, আজকে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। এটা তো একটা সিকিউরিটির ইস্যু হচ্ছে, একটা সিকিউরিটি ইস্যু হচ্ছে। কালকের এই ঘটনার পরে আমি যতটা শুনেছি সংবাদ মাধ্যমে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি মনে হয় বাড়ানো হয়েছে,
কিন্তু আমি সেটাই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে হয়তো মানুষের একটা বিরাট রাগ আছে, একটা ক্ষোভ আছে, একটা আক্রোশ আছে, কারণ আমরা দেখেছি তার বাড়ির সামনে কি হচ্ছে। মমতাদির জন্য কিন্তু অনেক কোটি কোটি বাংলার মানুষের মনে এখনও কিন্তু একটা আবেগের জায়গা আছে। এই ঘটনার পুনরাবৃত্তি যদি মমতাদির সাথে হয়, তাহলে আর কিছুই না, বাংলার এই যে শান্ত বাংলা, এটা অশান্ত হয়ে উঠবে। এটা আমরা কখনোই বাঙালি হিসেবে চাই না। আমি করজোড়ে বিজেপিকে অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে আপনারা পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটির ব্যবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকল বিরোধী দলের নেতৃত্বের জন্য। সে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী হোক, আইএসএফের নৌসাদ হোক, বা সিপিএমের শতরূপ থেকে শুরু করে সুজন বাবু বা সেলিম বাবুই হোক না কেন, আপনারা ব্যবস্থা করুন। কারণ এই হিংসার পরিবেশ বাংলার মানুষ 34 বছর সিপিএম জামানায় দেখেছে, তারপরে 15 বছর তৃণমূল জামানায় দেখেছে। এইটাই যদি চলতে থাকে, তাহলে বাংলার মানুষ বলবে পরিবর্তন হলো কোথায়, যা ছিল তাই তো আছে। এইটুকুই আমার অনুরোধ রইল। আরও একটা বিষয় উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন থেকে অসুস্থ অবস্থায় এলেন হাসপাতালে, তার পরবর্তীতে আমরা দেখছি যে কখনো শোভন চ্যাটার্জি, কখনো রয়েছেন ডেরেক ওব্রায়েন, কখনো দেখা যাচ্ছে ববি হাকিম এলেন, কুণাল ঘোষ ছিলেন দীর্ঘ সময়, বাকিরা খোঁজখবর নিচ্ছিলেন। কিন্তু যারা নতুন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বারে বারে যুবরাজ বলেছিলেন, আপনি এখন সাসপেন্ডেড রয়েছেন, এবং যারা ছিলেন ঘনিষ্ঠ, তাদের কাউকে, সায়নী ঘোষকে দেখা গেল না, অরূপ চক্রবর্তী বলুন, বা কাউকেই দেখা গেল না সেভাবে। এই নিয়ে প্রশ্ন তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণ যে জায়গাটায় হয়েছে, সেটা এতদিন তৃণমূল গড় বলে পরিচিত ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেলেন, আমি তো প্রথম অবাক হয়ে গেলাম, তার সাথে কেউ নেই, তৃণমূলেরই কোনো কর্মী নেই। আজকে যদি সেখানে তৃণমূলের আরও 500,000 ছেলে থাকতো, তাহলে হয়তো এই ঘটনা হতো না। তাহলে কর্মীরা বসে গেল কেন? তার কারণ অনেক দেরি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি 25 দিন বাদে রাস্তায় বেরোলো কেন? এটাই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 তারিখ রাস্তায় বেরোতো, তাহলে কিন্তু তার সাথে 5,000 তৃণমূলের কর্মী থাকতো। 25 দিন বাদে অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয়, রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, আদিত্য ঠাকরে, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সবাই এই ঘটনা নিন্দা করেছে। আর নিন্দনীয় ঘটনা নিন্দা করাটাই স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করলেন, তৃণমূলের তো আজকের দিনে 42টা সাংসদ, 80 জন বিধায়ক আছে। আমি কর্মীদের কথা ছেড়ে দিলাম, কর্মীরা মার খেয়েছে, ভয় আছে, কর্মীরা বাড়ি ছাড়া বাড়ি ফেরত এসছে, তারা আর ঝামেলা নিতে চায় না। জয়ী বিধায়কগুলো কোথায়? জয়ী বিধায়কগুলো কোথায়? আপনি ঠিক বলেছেন, যাদবপুরের সাংসদ, যার অন্তর্গত এই সোনারপুর এলাকা, তিনি যাননি কেন অভিষেক ব্যানার্জির সাথে? আচ্ছা, তিনি যাননি, মার খাওয়ার ভয় ছেড়ে দিলাম, তিনি অ্যাপোলো আর বেলভিউতে যাননি কেন? টলিপাড়ার যে সাংসদ বিধায়করা, যারা সারাক্ষণ মমতাদির পাশে স্টেজে বসে থাকতো, মমতাদির সাথে সেলফি তুলতো, মিটিং মিছিলেও মমতাদি পেছনে থাকতো, আর যারা মিছিলে লোক নিয়ে আসতো তারা পেছনে থাকতো, তারা কোথায়? টলিপাড়ার সাংসদ যারা কলকাতাতে থাকে, আমি নাম করছি না, আপনারা বুঝে নিন, টলিপাড়ার বিধায়ক, আমি নাম করছি না, বুঝে নিন, তারা যায়নি কেন অ্যাপোলো হসপিটালে, বেলভিউতে? 80টা বিধায়ক, আমি কর্মীদের কথা ছেড়ে দিই, যারা বাইরের থাকে, বাইরের জেলায় থাকে, ছেড়ে দিই, কালকে অ্যাপোলো বা বেলভিউর বাইরে কি 15টা বিধায়কও ছিল? ছিল না। 42টা সাংসদ, কটা সাংসদ ছিল? আমি টিভির পর্দায় তো একটাকে দেখেছি, একটা, কুইজ মাস্টারকে। আর বিধায়ক আমি দেখেছি কুণাল ঘোষ, ববি হাকিম, আর তো কোনো বিধায়ক দেখিনি। কলকাতায় তো আছে বিধায়ক আরও। আর মমতা দি আত্মসমালোচনা করুক, আত্মমূল্যায়ন করুক, এর বাইরে তো আমার কিছু বলার নেই। আর যেটা বৈঠক ডাকা হয়েছে বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, আরে সে বৈঠকেও তো লোক যাচ্ছে না। কারণ আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, দিদির বাড়িতে 9 তারিখ যারা বসে রবীন্দ্রসঙ্গীত শুনছিল, তারা তো বিজেপিতে পেন্সিল বুকিং করে রেখেছে। মমতাদির বাড়িতে তো বিধায়ক যাচ্ছে না। বিধানসভায় যখন তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে, তখন 80 জনের মধ্যে 30 জন, বাকি 50 জন অ্যাবসেন্ট। টলিপাড়ার তৃণমূলের সাংসদরা তো বলছে আমি সিনেমা করতে চাই, কেউ আর রুদ্রনীল হতে চাইছে না, 5 বছরে 70 দিন কাজ করবে, সবাই কাজও করবে, আবার নতুন রাজনৈতিক যে মানে রাজ্য সরকারের কাছে তিনি ভরসা রাখছেন। যে দেবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সভাতে দেখা গিয়েছে ভোটের আগে, ভোট পরবর্তী তার দেখাও রয়েছে।
দেখুন, দেব একটু এক্সেপশনাল কেস। আমার বন্ধু, আমি ওকে ব্যক্তিগত স্তরে পছন্দ করি। ও কিন্তু দলের জন্য প্রচুর খেটেছে, প্রচুর সভা টভা করেছে এই বিধানসভায়। দেবকে নিয়ে আমি বেশি ব্যঙ্গ করব না, বা ওকে নিয়ে আমি কোনো উল্টোপাল্টা মন্তব্য করব না। দেব ভালো ছেলে। বাট দেখুন, একটা কথা এটাও বলি, দেবকে তো জোর করে তৃণমূলে আনা হয়েছিল। দেব তো এবারও দাঁড়াতে চায়নি, ওকে তো জোর করে দাঁড়া করানো হয়েছিল ঘাটালের মানুষের স্বার্থে, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেব তো শিল্পী, দেবকে তো সিনেমা করতে হবে, সেটাই তো তার রুজি রুটি। কিন্তু শুধু দেবের নাম আপনি কেন করছেন? বাকিরা কোথায়? আমি যদি কোয়েল দেবীর নাম করি, আমার অত্যন্ত ফেভারিট অ্যাক্ট্রেস তিনি, কিন্তু তিনি তো রিসেন্ট রাজ্যসভায় গেছেন। তিনি তো কালকে যেতে পারতেন অ্যাপোলোতে বা বেলভিউতে। তাকে তো রাজ্যসভায় পাঠানো হয়েছে। আমাদের মতো রাজনৈতিক কর্মীদের কাছে রাজ্যসভা মানে হচ্ছে রাজনীতির শেষ ইনস্টিটিউশন। ওর থেকে বেশি গর্বের জিনিস আমাদের কাছে কিছু হতে পারে না। তিনি যাননি কেন? সায়নী দেবী যাননি কেন? রচনা বন্দ্যোপাধ্যায় যাননি কেন? নাম করলেন বলে আমি নামগুলো করছি। তারা যাননি কেন? প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত মিমি, তারা তো এখনও, যেহেতু তারা সাংসদ ছিলেন, তারা তো এখনও কেন্দ্র সরকারের পেনশন পান, প্রচারও দেখেছি আমরা। প্রচারেও দেখেছেন। তারা যাননি কেন অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে? আমি তো হসপিটালের যা ফুটেজ দেখেছি, সেখানে মমতাদি, তার মা বাবা, তার ভাই বোনেরাই তার পাশে ছিল। তৃণমূল দলের তো কেউ পাশে ছিল না। ওই গুটি করে হাতে গোনা 30-40টা ছেলেপুলে। যারা যুব নেতারা তারা কোথায় গেল? তাদেরকে তো দেখা যাচ্ছে না। তাদের কি ফেসবুক টেসবুকেও কিছু দেখছেন? আমি জানি না। আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, আমাকে দল তাড়িয়ে দিয়েছে। আমার দল না তাড়ালে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমায় অ্যাপোলোতেও দেখতে পারতেন, বেলভিউতেও দেখতে পারতেন। দল আমায় তাড়িয়ে দিয়েছে, কী করে যাব? কোন মুখে যাবো বলুন? আমাকে তৃণমূল ডাকলেও আর ফেরত যাব না তৃণমূলে। বাট আমাদের তো তাড়ানো হয়েছে। এখন আর কাউকে সাসপেন্ড করার ক্ষমতা নেই, কারণ এখন যদি সাসপেন্ড করা শুরু করে, তাহলে দলটাই পোস্টার হয়ে যাবে। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত আপনার পরিচয় রয়েছে। এই গতকালের ঘটনার পর ফোন করেছিলেন আপনি? কারণ আপনার 4 তারিখের পর আপনি বলেছিলেন বিভিন্ন রকমভাবে আপনাকে হুমকি দেওয়া হচ্ছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এখন এই পরিস্থিতিতে কি ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ফোন করিনি, তার ফোন নিশ্চয়ই তার কাছে নেই। কিন্তু আমার এটা বলতে কোনো লজ্জা নেই, আমি তার পরিবারের লোকের সাথে আমার কথা হয়েছে এবং আমি জিজ্ঞেস করেছি উনি কেমন আছেন, কী আছেন ইত্যাদি। আমার বাড়িতে যখন আক্রমণ হয়েছিল, আমার জীবন জীবিকা, আমার চাকরি কেড়ে নেওয়ার যখন ষড়যন্ত্র চলছিল, আমার মা বউকে যখন হুমকি দেওয়া হচ্ছিল, তখন অভিষেক ব্যানার্জি আমার ফোন ধরেনি, আমাকে ফোন করেনি। আমি তার বাড়ির লোকের সাথে কথা বলেছি মানবিকতার স্বার্থে। এটা আমার বলতে কোনো লজ্জা নেই। এই যে ঘটনা, এই ঘটনার পরে আপনি একসময় তৃণমূল দাপিয়ে করতেন, মানে স্পোক্স পার্সন ছিলেন, স্বাভাবিক। এই গতকালের ঘটনা বা আজকেও যেটা হচ্ছে ক্রমাগত, কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে বাইরে বেরোতে ভয় করছে যে মানুষজনের জনরোষের মুখে যদি পড়তে হয়? এই যে ঘটনা চলছে, আপনি আর বাংলা হান্ট 4 তারিখের পরে আজ অবধি কবার আমার বাড়িতে এসছেন তো 3-4 বার হয়ে গেল। আপনি এসছেন মনে হয় 3 বার, বাকিরা এসছে আরও 2-3 বার। আমার বাড়িতে ইডির নোটিশ পড়েছে, আমার বাড়িতে কর্পোরেশন নোটিশ লাগিয়েছে অবৈধ নির্মাণে, আমার বাড়ির সামনে চোর চোর স্লোগান দিচ্ছে কেউ। আপনি যখন এলেন তখন তো বাংলার বড় বড় চ্যানেলরাও বেরোচ্ছিল আমার বাড়ির থেকে। এখন আমি যে বাড়িতে বসবাস করি, এখানে তো বিধায়ক বিজেপির। আপনি বিজেপির বিধায়ককে গিয়ে জিজ্ঞেস করুন না, তিনি তো বিজেপির বিধায়ক। আমি তো বিজেপিও করি না, তৃণমূল বার করে দিয়েছে। তাকে গিয়ে জিজ্ঞেস করুন রিজু দত্ত এই বিধানসভায় কোনো অবৈধ নির্মাণ করেছে কিনা, রিজু দত্তের বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ আছে কিনা, রিজু দত্তের বিরুদ্ধে কারুর জমি জায়গা কেড়ে নেওয়ার অভিযোগ আছে কিনা, রিজু দত্ত কোনো বিজেপির কর্মীকে মেরেছে কিনা, বা রিজু দত্ত কারুর মা বোনের গায়ে হাত দিয়েছে কিনা। তো আমার ভয় কিসের? আমি কেন ভয় করব? আমি দলের যখন মুখপাত্র ছিলাম, আমার রাজধর্ম আমি পালন করেছি। তার ওপরে বিজেপির কর্মীদের আমার ওপরে রাগ থাকবে, কারণ আমি তাদের নেতাদের আক্রমণ করেছি, সেটা স্বাভাবিক। কিন্তু তারা আমাকে মারধর করবে কেন? আমি তো এই লাস্ট 20-25 দিন চাকরি করছি, আমাকে তো আমার অফিসে কেউ মারধর করেনি, কেউ তো আমার চাকরি কেড়ে নেয়নি। আমি তো বলছি, আপনারা তো সংবাদ মাধ্যমের লোক, আপনি আমার বাড়ির বাইরে গিয়ে যে সাধারণ মানুষ আছে তাদের জিজ্ঞেস করুন না আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে। এখানে যেখানে আপনি বসে আছেন তার 4 কদম দূরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি, তাকে গিয়ে জিজ্ঞেস করুন না আমার ব্যাপারে, যে আমি তার ওপর অত্যাচার করেছি কিনা, তাকে মারধর করেছি কিনা। উল্টে 2রা মে রেজাল্ট বেরোনোর আগে
যখন তৃণমূলের ছেলেরা গিয়ে তার বাড়ির দরজায় লাথি মেরে তার দরজা ভেঙে দেয়, বিজেপির মণ্ডল সভাপতি 2রা মে রেজাল্ট বেরোনোর আগে আমি রাস্তায় দাঁড়িয়ে তার সাথে কথা বলেছি যে এই সব জানোয়ারগুলোর জন্য পার্টির নাম খারাপ হয়। হয়তো এই ভদ্রতা, এই সভ্যতা, এই সৌজন্য দেখিয়েছিলাম বলেই আজকে তারাও আমার সাথে সেই ভদ্রতা, সেই সভ্যতা, সেই সৌজন্য দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পুরোটাই তাহলে কর্মা ইজ ব্যাক হচ্ছে? লাস্ট কিছু মাস এই ব্যক্তি আক্রমণ, এই ভাষা সন্ত্রাস, ডিজে বাজাবো, বিরোধীদের জন্য চুল্লি তৈরি করব, এই কথাগুলো না মানুষ ভালোভাবে নেয়। আর একটা কথা দেখুন, পুরো দোষ অভিষেক ব্যানার্জির ওপরে দিলেও তো হবে না, শুধু তো অভিষেক ব্যানার্জির দায় নয়, সবাইকে দায় নিতে হবে এই ভরাডুবির জন্য। তার মধ্যে 1% দায় তো আমাকেও নিতে হবে, আমিও দলের মুখপাত্র ছিলাম। সব দোষ একটা লোকের ওপরে ঠেলে দিলে হবে না। কিন্তু যে কোনো কারণেই হোক, ভাষা সন্ত্রাসের জন্য বা যে কোনো তার ঔদ্ধত্য, এই 34টা গাড়ির কনভয়, হোয়াট এভার দ্য রিজন। আমি তো দক্ষিণ কলকাতাতেও ঘুরছি, কোনো ছোটোখাটো ক্যাফেতেও গেলে যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, সেই সব সাধারণ মানুষের একটা ট্রিমেন্ডাস রাগ অভিষেক ব্যানার্জির প্রতি। আমি 2 দিন আগেকার ঘটনা বলছি, আমি একটা ক্যাফেতে গেছি কফি খেতে, কিছু আমার বন্ধু বান্ধবের সাথে, আর তাদের কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে যারা মাল্টি ন্যাশনাল এইসব কোম্পানিতে কাজ করে, তারা কেউ রাজনীতি করে না। অদ্ভুতভাবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে, তাদের একটা চরম রাগ অভিষেক। আমি বাধ্য হয়েছি জিজ্ঞেস করছি যে তোদের বিরুদ্ধে ডাইরেক্ট অভিষেক ব্যানার্জি কী অ্যাকশান নিয়েছে? বলছে না কিছু না। কেন বাড়ির সামনে এরকম হবে, কেন এত গাড়ির কনভয়, ওকে ডিজে বাজাবে, এবার ডিজে তো বাজবে। মানে সাধারণ মানুষের একটা রাগ, আর সাধারণ মানুষের যে রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আছে, অদ্ভুতভাবে সেই রাগ কিন্তু আবার মমতা ব্যানার্জির ওপর নেই মানুষের। মমতা ব্যানার্জিকে কেউ গালমন্দ করছে না, পুরো রাগটা অভিষেক ব্যানার্জির উপর। আমি কেন মানে এমন একটা পরিবেশ হয়ে গেছে, ধরুন আপনার বস, আপনি তো একটা চ্যানেলে চাকরি করেন, আপনার বস আপনার উপরে চেঁচিয়ে দিল, আপনি ধরুন কালীঘাটের ওপর দিয়ে যাচ্ছেন, ধর স্কুটিটা থামিয়ে একটু অভিষেক ব্যানার্জি বাড়ির সামনে 4বার চোর 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 স্লোগান দিয়ে যাচ্ছে। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, ওয়াইফ তার 4টে মেয়ে বন্ধুকে নিয়ে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে চোর চোর স্লোগান দিচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়েছে কেন আমি জানি না কেন। একটা চরম রাগ কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বাংলার মানুষের, সাধারণ মানুষ এবং অদ্ভুতভাবে অরাজনৈতিক মানুষের মনে ঢুকে গেছে। আমার কাছে অজানা সেই কারণটা। সরাসরি কথা বললাম গতকালের যে ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা থেকে শুরু করে আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ, পরপর তৃণমূলের 2 সাংসদের উপর লাগাতার 2 দিন যেভাবে আক্রমণ চলল, সেই বিষয় নিয়ে সাসপেন্ডেড তৃণমূল নেতা ঋজু দত্তের সঙ্গে ক্যামেরায় শুভদীপের সময় শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।